This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার কর্তব্য, নৈতিক কর্তব্য যে তাদের পাশে দাঁড়ানো। হয়তো আমি স্কুল যাব, কিন্তু গোটা পরিবারটা যদি ভালো না থাকে তাহলে আমি কি ভালো থাকতে পারবো? পথে বসেছি তো ম্যাডাম, তোর পরিবার নিয়ে তো আসতেই হবে। অনেক আগে নেওয়া উচিত ছিল। অযোগ্যরা তো বললাম ধর্মের সারের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ব্যাপার নয়। আমাদের যে সমাজটা কতটা অবক্ষয়ের দিকে গিয়েছে সেটা দেখতেই পাচ্ছি। TV9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানেই সময় হটস্পটের। আর হটস্পট আজ কি ইস্যু সেটা সকাল থেকেই জেনে গিয়েছেন। 12টা থেকে শুরু হয়েছিল, করুণাময়ী থেকে মিছিল শুরু হয়ে এই এসএসসি ভবন অবধি পৌঁছেছিলেন যারা। 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, তারা আজ একটা আশা নিয়ে এসেছেন। এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন, রাস্তায় শুয়ে রয়েছেন, কিন্তু তারা আজ জেনে যেতে চান যে এসএসসি ভবনে বা বিকাশ ভবনে যে বৈঠক শুরু হয়েছে এসএসসি চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই বৈঠক থেকে তারা আজ কোনো রকম সদুত্তর পান কিনা। তাদের বারবার একটাই দাবি যে তারা রাজনীতির বলি হতে চান না, তারা পেটের ভাত চান, তারা স্থায়ী সমস্যার সমাধান চান। হারিয়ে যাওয়া চাকরি, 7 বছর যে চাকরি করেছেন সেই চাকরিটা যোগ্যরা ফেরত চান। আদৌ কি ফেরত পাবেন তারা? আমরা সেদিকে অবশ্যই নজর রেখেছি। আমরা এইখানে যারা রয়েছেন, যারা অনশনে রয়েছেন, অভিযানে রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তবে আমাকে একটুখানি সবার প্রথমে নজর রাখতেই হবে বিকাশ ভবনের দিকে। সেখানে বৈঠকে কি হচ্ছে, কারণ 13 জন সভা শেষে বিকেল 4টের পর ঢোকেন, সেই বৈঠক শুরু হয়েছে। আমার 2 সহকর্মী রয়েছেন, সুমন এবং সৌরভ। আমি সবার প্রথমে একটু সৌরভের কাছে যাই। সৌরভ, এই মুহূর্তে বৈঠকের কোনো আপডেট পাচ্ছ? কারণ অনেকটা সময় কিন্তু কেটে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে। কোনো আশার আলো, কোনো রূপলি আলো? দেখো, বৈঠক এখনো চলছে এবং সেই রূপলি আলোর দিকেই তাকিয়ে রয়েছেন এখানে অপেক্ষারত যোগ্য চাকরি হারারা। বিকাশ ভবনে এই বৈঠক প্রায় 2 ঘন্টা হতে চললো। তারা এখানে সারিবদ্ধ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে তারা চাইছেন যে আজের এই বৈঠক থেকে একটা কোনো আশার আলো নিয়ে যেতে, যেটা নিয়ে তারা বাড়ি ফিরবেন। আর কি আশায় রয়েছেন আপনারা আজের বৈঠক? দেখেন, একটা কথা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব আছে, তবুও আমরা আজকের এই বৈঠকে সদার্থক আলোচনা হবে এই আশা রাখছি। দেখি, আমাদের 3 ঘন্টা হয়ে গেল, আলোচনা চলছে, ভিতরে নেতৃত্ব গেছে, কি আলোচনা হয়েছে সেটা আসলে বোঝা যাবে। মূল যে দাবি আপনাদের, সেই মূল দাবির মধ্যে রয়েছে আপনাদের মিরর ইমেজ, সেটা প্রকাশ করতে হবে আপনারা বলছেন, এবং আপনারা আর কেউ পরীক্ষায় বসতে চান না। আপনারা কি আশ্বাস পেলে আজের এই দাবি থেকে আপনি মনে করবেন যে এই বৈঠক ফলপ্রসূ? একটাই আশ্বাস, আমার যোগ্য চাকরি আমি ফিরে পেতে চাই, এটাই আমাদের আশ্বাস, আর কিছুই চাই না। মিরর ইমেজ তো সরকারের সদিচ্ছা নেই প্রকাশ করার, যোগ্য অযোগ্য একটাই চান যে এই সমস্যা স্থায়ী সমাধান হোক, হারিয়ে যাওয়া চাকরি তারা ফেরত পান। এবং সেই চাকরিটা ফেরত পাবেন কিভাবে? মিরর ইমেজ যদি প্রকাশ হয়, যদি আলাদা করা হয় যোগ্য অযোগ্যদের, তাহলেই হয়তো তারা চাকরি ফিরে পাওয়ার আশাটা দেখতে পারেন। কিন্তু সেখানে কি কোথাও সদিচ্ছার অভাব রয়েছে? যে কারণে এই বৈঠকের দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। আমি সহকর্মী সুমনের কাছে যাব। তবে এই মুহূর্তে এই জায়গাটার ছবি একটুখানি দেখি। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, তো দূর দূরান্ত থেকে আসা, কেউ গতকাল রাতে রওনা দিয়েছেন, কেউ আজ ভোরবেলায় রওনা দিয়েছেন। এবং কতটা মানুষ একেবারে চরম সীমায় পৌঁছে গেলে, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ এই গরমের মধ্যেও রাস্তায় এরকম বসে এবং শুয়ে থাকেন। আর তাদের বারবার একটাই দাবি যে এই মঞ্চটা যেন রাজনীতির মঞ্চ না হয়ে ওঠে, কারণ তারা তাদের ন্যায্য দাবি করছেন। তারা বলছেন যোগ্যরা চাকরি পাক, যোগ্যতার বিচারে চাকরি পাক। আমি তাদের সঙ্গে কথা বলবো। তবে সুমন, তোমার কাছে আমি জানতে চাইবো, তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে বৈঠকের, এবং তোমাকে প্রথমেই বলে রাখি যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং বিকাশ ভবনের আধিকারিক, যার মধ্যে শিক্ষা সচিব রয়েছেন, শিক্ষামন্ত্রী রয়েছেন। বৈঠক শুরুতেই চাকরিহারা যোগ্য শিক্ষকদের যে প্রতিনিধি দল এসেছে, তারা দাবি করে যে তাদের বেতনের নিশ্চয়তা আছে কি নেই, এবং সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এটা সূত্র মারফত জানতে পারছি,
যে বেতন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা এই আশ্বাসটুকু তারা বিকাশ ভবনের কাছ থেকে পেয়েছেন। এরপরে রইল চাকরির প্রসঙ্গ। বৈঠকে যে আলোচনা হয়েছে তার মধ্যে থেকে যা উঠে এসছে, সেখানে শিক্ষা দপ্তর পরিষ্কারভাবে জানিয়েছে যে চাকরিতে তাদেরকে পুনর্বহাল করতে গেলে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আনতে হবে। সেই নির্দেশ যাতে আসে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই মিসলেনিয়াস ওয়েতে রিভিউ পিটিশন ফাইল করেছে। এসএসসি আগামী সপ্তাহে তারাও সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হয়ে সেখানে যাবে এবং সেই জায়গায় দুদে আইনজীবীরা কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, প্রশান্ত ভূষণরা তারা লড়াই করবেন। তাই যাতে শিক্ষা দপ্তরের উপর এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা ভরসা রাখেন, আস্থা রাখেন, তাই তাদেরকে আন্দোলন থেকে সরে গিয়ে আলোচনার পথে আসতে বলা হয়েছে এবং আগামীকাল থেকে তারা যাতে স্কুলে যোগ দেন সেই আর্জি জানানো হয়েছে। তবে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন চাকরির সুনিশ্চয়তা না পেলে তারা রাজপথেই থাকবেন। সেই জায়গায় চাকরিহারাদের আইনি পরামর্শ এবং আইনি সহযোগিতা করার কথাও রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, মিরর ইমেজ পাবলিশিং নিয়ে তারা শিক্ষা দপ্তরকে চেপে ধরেছে। সকাল থেকে সুমন তুমিও কথা বলেছো অনেকের সঙ্গে, সকাল থেকে এই মিছিলে যখন তারা মিছিল করে আসছিল, এই অভিযানে আসছিল, এই এসএসসি ভবন অভিযান আচার্য সদনের সামনে তারা যখন আসছিল, তারা প্রত্যেকেই তো সকাল থেকে একটাই কথা বলছিলেন যে না, সাময়িক সমাধান নয়, সাময়িক বেতন নয়, সেই বেতনটা যেন সারা জীবন আমার পকেটে আসে এবং সেটা যেন যোগ্যতার বিচারে আসে। তাই বেতনের আশ্বাসে কি তারা ভুলে যাবেন, তারা এই অবস্থান অনশন তুলবেন, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। অনেকে শুয়েও রয়েছেন, আমি একটুখানি কথা বলি। আপনারা এখন মুখিয়ে রয়েছেন যে বৈঠকে কি হয়, কিন্তু সাময়িক বেতনের আশ্বাসে কি আপনারা অভিযান বন্ধ করে দেবেন, আন্দোলন বন্ধ করে দেবেন? না, মুখের কথায় তো আমরা বন্ধ করতাম না, তাহলে তো আমরা এখানে আসতামই না। মুখের কথায় আমরা কেন শুনব? আজকে রয়েছে ডিআই অফিস বলছে না আপনাদের তো বন্ধ করা হয়নি, পোর্টাল খোলা হয়েছে, হঠাৎ যে 28 তারিখ একটা অর্ডার দিয়ে বন্ধ করে দেওয়া হবে না, আমরা কি করে বুঝব? বিশ্বাসটা পুরোপুরি ভেঙে গেছে। অবশ্যই বিশ্বাসটা ভেঙে গেছে বলে বিনা দোষে আজকে আমরা রাস্তায়। বিশ্বাস থাকলে এই রাস্তায় তো আমাদের আসতে হতো। কোথা থেকে এসেছেন? আমি এসেছি নদিয়া জেলার রানাঘাট থেকে। আজকে প্রথম নয়, একাধিকবার আমরা এখানে আন্দোলন করেছি, একই দাবি করেছি সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য তালিকা জমা দিন, নইলে কিন্তু এই দিনটা আসতে পারে। এসএস চেয়ারম্যান বলেছে আমরা তো অযোগ্যদের লিস্ট দিয়েছি, তাহলে তো প্রমাণিত হয়ে যাচ্ছে বাকিরা যোগ্য। সাময়িক বেতনের আশ্বাসে কি এই অবস্থান আন্দোলন তুলে নেবেন? না না, বেতনের আশ্বাসে 1 মাসের বেতন নিয়ে কি করবো? সারা জীবনের ব্যাপার এটা। যোগ্য হয়ে লড়ে চাকরি পেয়েছিলাম আমরা, দরকার হলে ওএমআরের মিরর ইমেজ বার করুক, দেখুক সেখানে কি করেছি আমরা। আপনারা একটা রূপলি আলোর সন্ধানে রয়েছেন, যে কারণে এই বৈঠকের দিকে আপনারা নজর রেখেছেন। কি শুনতে চান বলুন তো? দেখুন, রাস্তা এখন যতটুকু জানা যাচ্ছে অনেকটাই অল্প, তবুও সরকার যদি সদিচ্ছা দেখায় তবে আশাবাদী কোনো একটা রাস্তা বেরোবে, যার সবার আগে দরকার মিরর ইমেজটা বার করা। যে আমরা দেখছিলাম সুপ্রিম কোর্টের একটা অংশে সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে আমরা এসএসসি যে অ্যালিগেশন সেটা গ্রহণ করতে, এসএসসি দাবিটা গ্রহণ করতে পারতাম যদি মিরর ওএমআরের একটা ফিজিক্যাল কপি পাই অথবা মিরর কপি পাই। সেটা আমাদের মিরর কপি যদি থেকে থাকে, মানে আমরা সবই জানি, আমরা যতই কিছু ডিলিট করি না কেন গুগল ক্লাউডে সব থেকে যায়, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও আছে, নিশ্চয়ই আছে। এবং সেই নিশ্চয়ই যে আছে সেইটা প্রকাশ করা, কোথাও সদিচ্ছার অভাব, সেই সদিচ্ছাটা কি সত্যি আছে বা হবে ভবিষ্যতে? এই মানুষগুলোর সমস্যার সমাধান হবে? আমি কথা বলবো প্রত্যেকের সঙ্গে, আরো অনেক দিক নিয়ে আপনাদের এই বিষয়টা তুলে ধরবো। তবে কিছুক্ষণ আগে জানেন তো সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে চলে এসেছিলেন। হ্যাঁ, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তাকে বলা হয় তিনি যেন এখানে কোনো রাজনীতির বার্তা না দেন। তবে একটা তিনি আলাদা লয়ের কথা উল্লেখ করেছেন, যে আইনের মাধ্যমে হয়তো এই সমস্যার সমাধান সাময়িক হলেও হতে পারে। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একবার তার বক্তব্যটা শুনুন তো। স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে সেকশন 18 নম্বর ধারায় বলা আছে যে in the discharge of its functions the commission shall be guided by such directions as may be given to it by the state government from time to time in conformity with the provisions of this act. সেই ক্ষমতা বলে স্টেট গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশনকে একটা নির্দেশ দিতেই পারেন যে তুমি পুরো ওএমআর শিটটা ওয়েবসাইটে তুলে দাও। সুমন, আমি তোমার কাছে সরাসরি কথা বলবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে এই মুহূর্তে, মানে এই 6 ঘন্টা পর তিনি এসে একটা আশার আলো কোথাও দেখিয়েছেন, যদিও তার কাছ থেকে কেউ রাজনীতির কথা শুনতে চায়নি, তাই তিনি একটা আইনের কথা বলেছেন। তাহলে কি সত্যিই কোথাও একটা পথ রয়েছে যে তিনি বলছেন যে স্টেট গভর্নমেন্ট পারে এসএসসি কে নির্দেশ দিতে, তুমি পোর্টালে সমস্ত কিছু আপলোড করো, সব তথ্য তুমি ওয়েবসাইটে দাও, সেই ওয়েবসাইটে দেওয়ার মাধ্যমে, মানে তাহলে কেন করছে না রাজ্য সরকার? তাহলে কি সত্যি এই সমাধানের একটা পথ রয়েছে যেটা করা হচ্ছে না?
শর্মিষ্ঠা আসলে এখানেই কৌশলটা, এখানেই খেলাটা লুকিয়ে আছে। তার কারণ সিবিআই তারা স্কুল সার্ভিস কমিশনের যে ভবন যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, আচার্য সদন, সেখানে দীর্ঘদিন তদন্ত প্রক্রিয়া চালিয়ে কোর্টকে জানিয়েছে যে আমরা সার্ভারে কোনো ধরনের মিরর ইমেজ খুঁজে পাইনি। আবার স্কুল সার্ভিস কমিশন তারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পরবর্তীকালে হলফনামায় স্বীকার করে নিয়েছে আমাদের কাছে মিরর ইমেজ বা ডিজিটাল কপি নেই বা হার্ড কপিও নেই। ফলস্বরূপ এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা কিন্তু প্যানেল বাতিলের দিকে হেঁটেছে। এখন যদি শিক্ষা দপ্তর নির্দেশও দেয় যে মিরর ইমেজ আপলোড করে দাও, সেই মিরর ইমেজ আসবে কোত্থেকে? তাহলে আইদার স্কুল সার্ভিস কমিশন মিথ্যে কথা বলছে অর সিবিআইয়ের ফাইন্ডিংসে কিছু মিস্টেক থেকে গিয়েছে। কোনটা সত্যি? যদি স্কুল সার্ভিস কমিশন মিথ্যে কথা বলে তাহলে তারা আপলোড করে দিলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর যদি সিবিআই না খুঁজে পেয়ে থাকে তাহলে সিবিআই আবারও কিন্তু খুঁজে বার করার জন্য চেষ্টা করতে পারে। তার কারণ তোমার মনে থাকবে সিবিআই যে মিরর ইমেজ নিয়ে এত কথা হচ্ছে, সেই মিরর ইমেজ উদ্ধার করেছিল গাজিয়াবাদ থেকে। নাইসার এক অধিকর্তা ছিলেন বনসাল, তার বাড়ি থেকে, সেটা কোনো অফিস থেকে এইটা উদ্ধার করা যায়নি। ফলে এই যে আইনের কথা বলা হচ্ছে, এই যে নির্দেশের কথা বলা হচ্ছে, এই যে দাবির কথা উঠছে, সবটাই কিন্তু এইখানে গিয়ে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। ব্রাত্য বসুকে আজকে বৈঠকে যখন চাকরিহারারা এই প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন, যেটা সূত্র মারফত জানতে পারছি, যে যদি আইনি ব্যাখ্যা থাকে, যদি আইনি অনুমতি থাকে, তাহলে আমরা সিবিআই দেওয়া এই মিরর ইমেজগুলোকেই আপলোড করে দেবো। কিন্তু তাহলে কি সমস্যা মিটবে? কারণ সুপ্রিম কোর্ট বলছে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো হার্ড কপি বা ডিজিটাল কপি না থাকার জন্য প্যানেল বাতিল করতে হয়েছে। একদম সত্যি তো, সুপ্রিম কোর্টের কাছে যে এভিডেন্স দেওয়া হয়েছে সেই এভিডেন্সের ভিত্তিতেই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো হার্ড কপি বা মিরর ইমেজ পায়নি সুপ্রিম কোর্ট, যে কারণে 2016 পুরো প্যানেলটা বাতিল, তারা বাধ্য হয়েছে বাতিল করে দিতে। এবং সত্যি সিবিআই নিজেদের সিবিআই জানিয়েছে যে এসএসসির অফিসে তারা যে বারবার অভিযান চালিয়েছে, এসএসসির সার্ভারে তারা কোনো রকম এভিডেন্স পায়নি, তারা কোনো রকম মিরর ইমেজ পায়নি। অন্যদিকে এসএসসি তারা জানিয়ে দিয়েছে বারবার হলফনামায় যে তাদের কাছে কোনো হার্ড কপি বা মিরর ইমেজ নেই। তাহলে কে ঠিক বলছে? এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আইনের বিষয়টা তুললেন সেটা কোথাও একটা বিষয়টাকে উস্কে দিলেন, কিন্তু তাহলে সত্যি কথাটা কে বলছে? সদিচ্ছার অভাব কি কোনো পক্ষেরই রয়েছে? মানে প্রত্যেকটা পক্ষেরই তো একটা দায়িত্ব থাকে বিভিন্ন ইস্যু নিয়ে, তাই সদিচ্ছার অভাব কি তাহলে প্রত্যেকটা পক্ষেরই রয়েছে? আমি ছোট ছোট কয়েকটা ছবি দেখাতে চাইবো যে এই গরমে মানুষ কোন জায়গায় কোন পর্যায়ে পৌঁছলে মানুষ এই গরমের মধ্যে 6 ঘন্টা কেটে গিয়েছে, বসে থাকে, শুয়ে থাকে, মানে এখানেই তাদের খাওয়া দাওয়া, এখানেই তাদের সবকিছু। গরম, এত গরম, বুঝতেই পারছো যে মানুষ মানে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। দেওয়ালে পেট ঠেকে গিয়েছে বলে আজ আচার্য সদনের সামনে বসে রয়েছেন তারা, কার্যত তারা রাস্তায় বসে পড়েছেন। এটাই হচ্ছে এখানকার ছবি। তবে আমি আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে আরো একবার যাইব। সৌরভ, প্রত্যেকে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে মানে প্রত্যেকের নজর কিন্তু সেই দিকে যে সেখানে কি হচ্ছে। হ্যাঁ, এই বৈঠক যখন শুরু হয় সাময়িকভাবে প্রথমের দিকে একটু জটিলতা দেখা গিয়েছিল যে 8 জন ঢুকবে না 13 জন ঢুকবে, অবশেষে 13 জনের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এই মুহূর্তে কি জানছো, মানে ভিতর থেকে কি কোনো রকম খবর পাওয়া যাচ্ছে? অনেকটাই তো সময় কাটলো বৈঠক শুরু হওয়ার। দেখো, বৈঠকের ভেতরে আলোচনা নিয়ে সুমন ইতিমধ্যেই যতটুকু জানা গিয়েছে সেটা জানিয়েছে। বৈঠকের বাইরে যারা আছেন তাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই যে বৈঠকের ভেতরে কী ধরনের কি আলোচনা চলছে। আপনারা এখানে অপেক্ষা করছেন, কি বিষয়ে আপনারা কি জানতে পারছেন বৈঠকের ভেতরে কী নিয়ে আলোচনা চলছে? না, আমরা এখনও জানতে পারছি না। আসুক, আমাদের নেতৃত্ব যারা ভেতরে গেছে আসুক। আমরা একটাই দাবি রাখছি, বেতনে পদে আমরা যাতে বহাল থাকতে পারি সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা একটাই দাবি, আমরা যাতে বেতনে পদে যোগ্য শিক্ষক শিক্ষিকার আমরা যারা আছি তারা যেন বহাল থাকতে পারে। সেই যে দাবি আপনাদের যে বেতনে পদে আপনারা যাতে থাকতে পারেন, সেক্ষেত্রে তো আইনি জটিলতার দিকগুলো রয়েছে, সেটা নিয়েই এখন আলোচনা চলছে। এই আইনি জটিলতা যে রয়েছে সেই সমস্ত আইনি জটিলতা কাটিয়ে আপনাদের এই দাবি পূরণে যেতে গেলে তো অনেকটা সময় লাগবে। হ্যাঁ, অনেকটা সময় লাগবে ঠিকই, তবুও আমরা আমাদের দাবি রাখবো। আমরা খুব আশাবাদী, মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেহেতু বলেছেন ওনার উপর আশাবাদী, সরকারের উপর আমরা আশাবাদী রেখে চলেছেন। আর আশায় রয়েছেন বলেই তো তারা প্রত্যেকদিনই অভিযানে নামছেন, তারা প্রত্যেকদিনই মিছিল করছেন, প্রত্যেকদিনই আন্দোলনে সামিল হয়েছেন। আশা না থাকলে কেউ দীর্ঘক্ষণ ধরে এরকম বারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোণে বারবার আন্দোলন অনশনে নামে না, কারণ তারা কোথাও আশা রেখেছেন যে কিছু একটা হবে, নিশ্চয়ই কোনো একটা পথ বেরোবে, যে কারণে তারা তাদের 7 বছর যে চাকরিটা করেছেন যোগ্যরা সেই চাকরিটা ফেরত পাবেন, সে শিক্ষক হোক বা শিক্ষিকা হোক বা শিক্ষাকর্মীরা হোক। আপনাদের যারা বৈঠকে বসেছেন কিছু খবর পাচ্ছেন নাকি ভিতর থেকে? কিছু হচ্ছে, কিছু খবর পাচ্ছেন কি হচ্ছে বৈঠকে যারা রয়েছেন?
খবর বলতে গেলে আমাদের কাছে এখনো পর্যন্ত এটাই খবর যে মিটিং এখনো চলছে। মিটিং এখনো চলছে, এখনো কিছু সদর্থক কিছু পাওয়া যায়নি, এটুকুই আমাদের কাছে খবর। যখন কিছু খবর হবে তখন আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। অবশ্যই আমরা তো জানতে পারবো। একটা কথা বলুন তো, সাময়িক বেতনের আশ্বাস না একেবারে চাকরি? আমাদের একেবারে পূর্ণাঙ্গ চাকরি ফেরত চাই। আন্দোলন চলবে তাহলে? আন্দোলন আমাদের কন্টিনিউয়াসলি চলবে। আজকে 6 ঘন্টা বসে আছি, 6 ঘন্টা কেন, 6 দিন, 6 সপ্তাহ, 6 মাস, 6 বছর বসে থাকতে পারবো আমরা। 6 বছর, 7 বছর করা চাকরির জন্য 6 বছরও বাঁচানোর জন্য আবার 6 বছরও বসতে রাজি আছি আমরা, কিন্তু আমাদের পূর্ণাঙ্গভাবে চাকরি ফেরত চাই। কোনো সাময়িক বেতন দরকার নেই আমাদের। সাময়িক বেতন আমাদের কোনো দয়া দরকার নেই, কারো দাক্ষিণ্য দরকার নেই। আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। একদম দয়া দাক্ষিণ্য দরকার নেই, নিজের যোগ্যতায় যে চাকরি পেয়েছেন সেই চাকরিটা যোগ্যরা যাতে যোগ্যভাবে ফেরত পায়, সঠিকভাবে যাতে এই সমস্যার সমাধান হয়। আমাদের এই পরিস্থিতির দিকে, এই খবরের দিকে নজর রাখবো, প্রত্যেকটা মুহূর্তের আপডেট থাকবে টিভি 9 বাংলায়। তখন তারা বৈঠকের জন্য অপেক্ষা করছেন যে বৈঠক থেকে কি উত্তর আসে। অন্যদিকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, কারণ ওই ইস্যুটাও তো এই মুহূর্তে যথেষ্ট গরম যে তাহলে শিক্ষকদের পিঠে লাঠি এবং লাঠি কে মারলো, তার ব্যাখ্যা দিতে বসেছিলেন মনোজ ভার্মা। এবং তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কি বললেন জানেন? যে শিক্ষকরা যে আক্রমণ করবে তা তারা বুঝতেই পারেননি, মানে শিক্ষকদেরই দোষ নেন। আর যে রিটন দাস, যাকে বারবার ছবিতে দেখা গিয়েছে শিক্ষকদের কিভাবে লাঠি দিয়ে মারছে, সে লাঠি মারছে, সেই রিটন দাসের পাশেই দাঁড়ালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং বলছেন যে ওই অভিযুক্ত পুলিশ অফিসার তিনি তো নিজেই অসুস্থ, তিনি তো নিজেই আহত হয়েছেন। আচ্ছা, যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে তাকেই প্রাথমিকভাবে এই ডিআই অফিসের ঘটনার তদন্তভার কেন দেওয়া হয়েছিল? হ্যাঁ, পরে হইচইয়ের পর চেঞ্জ করা হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে একজন অসুস্থ বা আহত মানুষকে কেন তদন্তভার দেওয়া হয়েছিল এই প্রশ্নটা উঠছে। কিন্তু কমিশনার মনোজ ভার্মা তিনি কি বলছেন একবার শুনে নিন। অফিসার যার अगेंस्ट এরকম অ্যালিগেশন এসছে, আপনারা ওর মেডিকেল রিপোর্ট একটু দেখলে ভালো হবে, ওর কী রকম ইঞ্জুরি হচ্ছে। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম, নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। তারপরে কী রকম ইঞ্জুরি আছে, ওয়ান ইজ নট এবল, মানে হি হ্যাজ বিন গিভেন বেড রেস্ট বিকজ হি ইজ নট এবল টু মুভ। ওর ইঞ্জুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জুরি হতো তাহলে কে দায়ী থাকতো? ওর চশমা যেটা পড়া আছে, চশমা ব্রোকেন, ওর চোখে যদি কোনো ইঞ্জুরি যদি হতো তাহলে কে দায়ী? মানে এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কি পুলিশকে কেউ ইঞ্জুরি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না, দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল। অ্যান্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। আন্দোলন চলবে, এই স্লোগান উঠছে, কিন্তু তার পাশাপাশি আমি এই প্রশ্ন, মানে এই মনোজ ভার্মার এই বক্তব্যটা নিয়ে আমি একটুখানি রিয়াকশন নিই। পুলিশ কমিশনার বলছে যে শিক্ষকরা হামলা চালিয়েছে, তারপর পুলিশ হামলা চালিয়েছে, এবং যে রিটন দাস, যাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পুলিশ অফিসার যে মারছে, সেই রিটন দাসই নাকি আহত হয়েছেন। কি বলবেন? শিক্ষকরা মারবে তা ভাবতেই পারেনি পুলিশ। না, ওটা তো কখনোই আমাদের শিক্ষা জাতি মেরুদণ্ড, তাতে শিক্ষা দেওয়া, তাতে শিক্ষার মধ্যে তো মানে শিক্ষকের মধ্যে 3টে তো অক্ষর আছে না, তার ক্যারেক্টার আছে, বৈশিষ্ট্য আছে। এটা কি বলবো, এটা আমাদের শিক্ষকরা কি আগে হামলা চালিয়েছে পুলিশের উপর? না, তাই হয় শিক্ষাটা আমরা তো মানে আজকে কি বলবো, তাহলে বলতে গেলে একটু বলি, মারধর তো করেনি, তার কারণ এটা তো একটা শান্তিপূর্ণ, আমাদের নিরস্তবের শান্তিপূর্ণ, আমাদের যেহেতু আজকে চাকরিটা নেই, একদম চাকরিটা নেই, তারা তাদের যোগ্যতার বিচারে চাকরিটা চাইতে গিয়েছিলেন এবং ডিআই অফিসে গিয়েছিলেন, কিন্তু তারা মারধর করতে জানি, তাই মারধর করেনও নি, তারা কার্যত অস্বীকার করছেন মনোজ ভার্মা যে বক্তব্য রেখেছেন। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা থাকছি এবং এই বৈঠক থেকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বিকাশ ভবনে, সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে সেদিকে আমাদের নজর থাকবে। তবে অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলায়। এখন আপাতত হটস্পট এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।